ঢমরির বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থামালো সুবীর। বিক্রম সিং সেখানেই তার জন্য অপেক্ষা করবে লিখেছিল। বিক্রম কানাডার গবেষণাগারের এক রাসায়নিক, কি একটা জরুরি কাজে যেন এসেছে এখানে। হাজারিবাগ জেলার অরণ্য অঞ্চলের এই গ্রামে তার কি কাজ তা অবশ্য সে লেখেনি, শুধু তাকে অনুরোধ করেছে এখানে আসতে। তাকে শুধু নয়, ফরেন্সিক ল্যাবরেটরির যে বিভাগে সে কাজ করে তার কর্ণধার ডক্টর কল্যাণ বসুকেও লিখেছে সে, যে সুবীরকে যেন এখানে পাঠিয়ে দেয়। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদা বিক্রম ও সুবীর দুজনেই ডক্টর কল্যাণ বসুর অধীনে গবেষণা করত। বিক্রমের বৈজ্ঞানিক প্রতিভা কল্যাণ বসুকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। বিক্রমের চিঠি পাওয়া মাত্রই সুবীরকে ল্যাবরেটরির জিপে করে পাঠিয়ে দিয়েছিলেন কল্যাণ। নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এসেছে সুবীর। তারপর প্রায় আধ ঘন্টাখানেক কেটে গেছে, কিন্তু বিক্রমের কোনো পাত্তাই নেই। সুবীর কারোর কাছে যে খোঁজ খবর নেবে তারও কোনো উপায় নেই, কারণ বাসস্ট্যান্ডের কেউই নেই। কিংকর্তব্য বিমূঢ়ের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গিরিডি ফিরে যাবে কিনা ভাবছে সুবীর। এমন সময় একজন দোহাতি লোক তার দিকে এগিয়ে আসে। কয়েক সেকেন্ড আপাতমস্তক তাকে নিরীক্ষণ করে লোকটি বলল, আপনি কি বিক্রম সিংহের জন্য অপেক্ষা করছেন? সুধীর স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, বিক্রম তোমাকে বুঝি পাঠিয়ে দিয়েছে এখানে? না হুজুর, আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার মনিব প্যাটসন সাহেব। সিংজি তার ডেরাতেই উঠেছেন কিনা। প্যাটসন সাহেব আপনাকেও তার ওখানে যেতে বললেন। বেশ তো, চলো না। কিন্তু একটা কথা, বিক্রম নিজে না এসে তোমাকে পাঠিয়ে দিলেন কেন? উনি যে পামদার বুড়ো পাদ্রী সাহেবকে এগিয়ে দিতে গেলেন। পাদ্রী সাহেব গিরিডি থেকে বাসে করে এখানে এসে প্যাটসন সাহেবের গাড়িতে করে ওই বামদা যাবেন ভেবেছিলেন, কিন্তু প্যাটসন সাহেবের গাড়ি বিগড়ে গিয়েছে। কাজেই ওই হেঁটে হেঁটে গেলেন পাদ্রী সাহেব। বুড়ো মানুষ, একা একা হেঁটে যেতে ভয় পাবে, তাই সেসব ভেবেই বিক্রমবাবু গেলেন তার সঙ্গে। কোন দিকে গেলেন বলতে পারো? গিরিডির দিকে, মানে আপনি ওই যে দিক থেকে এসেছেন সেই দিকে গিয়েছে। মাইল 5 মতো দূরে। গিরিডির সড়ক ছেড়ে বনের রাস্তা ধরে মাইল 3 গেলে তারপরে গিয়ে ওই বামদার মিশনারি হাসপাতাল। তার মানে 8 মাইল হেঁটে যেতে হবে ওদের, তারপর 8 মাইল ফিরে আসা। 16 মাইল রাস্তা যাতায়াত করতে বিক্রমের অনেক রাত হয়ে যাবে না? তা যাবে, আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি জিপ নিয়ে চলে যান। বুড়ো পাদ্রিকে ওই আধা ঘন্টার মধ্যে বামদায় পৌঁছে দিয়ে ফিরে আসতে পারবেন আপনার দোস্তকে নিয়ে। বলছি, তুমিও চলো না আমার সঙ্গে? না হুজুর, আমার অনেক কাজ। পানানো আর জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে এসেছি বস্তায় ভরে, সেগুলো সব দাওয়াই করে মনিবজির কাছে জমা হবে এই এক্ষুনি, নইলে প্যাটসন সাহেব বড় রাগ করেন। তোমার পার্সন সাহেব কি বিল প্যাটারসন, যিনি ডুমরিতে গরিবদের জন্য বিরাট একটা সমিতি গড়ে তুলেছেন? হ্যাঁ হুজুর, গরিবদের মা বাপ উনি। মুখে আর কি বলবো হুজুর, নিজের চোখেই দেখবেন খুনি আপনি। বনের জড়িবুটি থেকে ওষুধ তৈরি করার ফলে কত লোককে লাগিয়ে গিয়েছেন উনি। বলছি, যাবার আগে নামটা তো বলে যাও। আগে রামচন্দ্র দোসাদ হুজুর, সবাই বলে রামু। বিল প্যাটারসনের এই সমিতির কথা কোন এক পত্রিকায় পড়েছিল সুবীর। এটা আসলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার একটি শাখা। বিল প্যাটারসন এই খরাপীড়িত অঞ্চলে এখানকার ভূতপূর্ব জমিদার অর্জুন সিংয়ের সহযোগিতায় গড়ে তুলেছিলেন। কয়েক মিনিটের মধ্যেই গিরিটির সড়ক ও বন বিভাগের কাঁচা রাস্তার যোগ সংযোগ স্থলে গিয়ে পৌঁছয় সুবীর। এখানে গাছের সঙ্গে বাঁধা কাঠের বোর্ডে পশ্চিম অভিমুখে চিহ্নিত তীরের মাথায় বামদা লেখা রয়েছে। গিরিডির সড়ক ছেড়ে এই বনপথ ধরে বামদার দিকে জিপ চালায় সে। শালবন চিরে রাস্তাটা একটা পাহাড়ের গা বেয়ে উঠেছে। খুব উঁচু পাহাড় নয়, রীতিমতো চড়াই। রাস্তা এঁকে বেঁকেই উঠেছে চড়াই বেয়ে। চড়াইয়ের প্রায় মাথায় পৌঁছে বিক্রমকে দেখতে পেল সুবীর। রাস্তার ধারে খাড়া উৎরাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে সে। খাড়াইয়ের মাথায় একটা বড় পাথরে হাত রেখে সে নিচের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, কি যেন খুঁজছে। জিপ থেকে নেমে তার একপাশে দাঁড়িয়ে সুবীর বলল, কি ব্যাপার, কি খুঁজছো ওই খাদের মধ্যে? সুবীরের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে বিক্রম কাপা গলায় বলল, বামতার পাদ্রী সাহেব। খাদের মধ্যে পড়ে গেছে নাকি?
তাই তো মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিশ্রাম করার জন্য ওই পাথরের উপরেই বসেছিলেন, তারপর হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেলেন। পাথরে হাত রেখে নিচের খাদের দিকে তাকায় সুবীর। নিচের ঘন ঘাসবন, খড়াইয়ের গায়ের পাথরে স্তর লতা ছোপে চাপা পড়েছে। জায়গায় জায়গায় গহর বা ছোটখাটো গুহাও চোখে পড়ছে। পাদ্রী সাহেবের কোথাও কোনো চিহ্ন নেই। পড়ে গিয়ে থাকলে হয়তো ঘাসবন বা লতাপাতার ঝোপেই চাপা পড়ে গিয়েছেন। কিছুক্ষণ খাদের নিচে ও আশপাশ সন্ধানী দৃষ্টি চালাবার পর সুবীর বলল, এখানে দাঁড়িয়ে কোনো হদিশ পাবে না, চলো একবার নিচে নামি। এই খাড়াইবে নিচে নামা অবশ্য খুবই কঠিন, কিন্তু সুবীরের মুখে কথা থেকে যায় গাড়ির শব্দ। শব্দটা গিরিটির দিক থেকে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে একটি গাড়ি এসে সুবীরের পেছনে থামল এবং গাড়ি থেকে যারা নেমে আসেন তাদের মধ্যে পুলিশের আইবি ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার দীপনারায়ণ ছাড়া আর কাউকেই চেনে না সুবীর। দীপনারায়ণকে দেখে অবাক হয় সে। এই বনের মধ্যে কি কাজে এসেছেন তিনি? বুঝতে না পেরে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। দীপনারায়ণকে অনুসরণ করে সুবীর ও বিক্রমের দিকে এগিয়ে আসে দুজন 25-26 বছরের তরুণ। তাদের একজনের হাতে ছোটখাটো গায়িকার মূলার কাউন্টার বা তেজস্ক্রিয়তা মাপনী যন্ত্র। যন্ত্রটি সচল আছে এবং তার আওয়াজে উচ্চমাত্রার তেজস্ক্রিয়া সোচ্চার হয়ে উঠছে। সুবীর ও বিক্রম এই আওয়াজে হতবাক। এখানে এতখানি তেজস্ক্রিয়তার উৎস কি সেটা তারা ভেবেই পায় না। যুবক দুজনের মধ্যে যার হাতে যন্ত্রটি রয়েছে সে খাদের পাশে এসে দাঁড়ায় এবং যন্ত্রটি ইতস্তত পাথরের ওপর রাখা সেই পাদ্রী সাহেবের ব্রিফকেসের পাশে রাখে। সঙ্গে সঙ্গে চরমে ওঠে যন্ত্রটির আওয়াজ এবং প্রদীপ্ত হয়ে ওঠে ছেলে দুটোর চোখ মুখ। যে ছেলেটির হাতে যন্ত্রটি ছিল সে তার সঙ্গীটির দিকে তাকিয়ে বলে, বুঝলে কুন্দলাল, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটি ওই বাক্সের মধ্যে রয়েছে। বাক্সটা খুলে পরীক্ষা করাটা দরকার। কুন্দলাল তার সঙ্গীর পাশে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে খানিকক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে দেখে বলে, ঠিকই বলেছ, খুব জোরালো কোনো রিয়াক্টিভ পদার্থ রয়েছে এই ব্রিফকেসের মধ্যে। মিস্টার দুবে, ব্রিফকেসটা খুলে ফেলতে বলুন এদের। কুন্দলালের কথার উত্তরে দীপনারায়ণ কিছু বলবার আগেই সুবীর বলল, ব্রিফকেসটা আমাদের দুজনেরই কারণ নয়, এটার মালিক বামদার পাদ্রী সাহেব। সুবীরের মুখের উপর তার দৃষ্টি হেনে দীপনারায়ণ বলল, তিনি কোথায়? তিনি খাদের মধ্যে পড়ে গিয়েছেন। কি করে? ব্রিফকেসটা পাথরের ওপরে রেখে বিশ্রাম করছিলেন তিনি, হঠাৎই উধাও হয়ে গেলেন। আমি অবশ্য ছিলাম না তখন। পাদ্রী সাহেব আমার বন্ধু বিক্রমজিৎ সিংয়ের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলেন বামদার দিকে। আমি আমার জিপ নিয়ে একটু আগে এখানে এসে পৌঁছেছি। আপনি কি এসে দেখেছিলেন পাদ্রী সাহেবকে? না, আমি যখন এখানে এলাম তখন বিক্রম ঝুঁকে পড়ে খুঁজছিলেন পাদ্রী সাহেবকে। ওর পাশে এসে দাঁড়িয়ে আমিও খুঁজতে শুরু করি। পাদ্রী সাহেবকে খুঁজে বের করবার জন্য আপনাদের ব্যস্ত হতে হবে না, সে কাজ আমার লোকেরাই করবে। বলে পকেট থেকে হুইসেল তুলে বাজালেন দীপনারায়ণ। সঙ্গে সঙ্গে 4 জন রাইফেলধারী পুলিশ নেমে এলো গাড়ি থেকে। দীপনারায়ণের নির্দেশে তাদের মধ্যে 2 জন নেমে যায় খাদের নিচে। বাকি 2 জন সুবীর ও বিক্রমের পাশে এসে দাঁড়ায়। দীপনারায়ণ কুন্দলালের দিকে তাকিয়ে বলল, পাদ্রী সাহেবকে খুঁজে বের করতে সময় লাগবে। আপাতত ব্রিফকেসটা খুলে দেখুন, ওর মধ্যে কি আছে। ব্রিফকেসটায় চাবি দেওয়া ছিল এবং চাবি খুঁজে পাওয়া গেল না বিক্রম বা সুবীরের কাছে। তখন দীপনারায়ণ নিজে হাতে ব্রিফকেসটা ভেঙে ফেললেন। ব্রিফকেসের ডালা খুলতেই সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়ে উঠল যন্ত্রটির আওয়াজ। আওয়াজ শুনে মনে হলো যন্ত্রটি যেন ফেটে পড়বে এবার। রুদ্ধশ্বাস কয়েক মুহূর্ত। তারপর ব্রিফকেস থেকে বের করে আনলো বিলাস একটি টিনের পাতের মোড়া মাঝারি আকারের প্যাকেট। এই প্যাকেটটাই তেজস্ক্রিয়তার উৎস। দীপনারায়ণের নির্দেশে প্যাকেটটা খুলে ফেলে বিলাস। প্যাকেটের ভাঁজ খুলতেই তার মধ্যে থেকে বেরিয়ে আসে হলদেটে সাদা রঙের গুঁড়ো। দেখে বিস্ফারিত হয় সকলের চোখ। কল্যাণ বসু ল্যাবরেটরিতে একটা জিনিস দুবার পরীক্ষা করার সুযোগ হয়েছে সুবীরের। ইউরেনিয়াম অক্সাইড। রুদ্ধশ্বাসে প্রায় সমস্বরে বলে ওঠে কুন্দলাল, ইউরেনিয়াম অক্সাইড। ইউরেনিয়াম অক্সাইড? ঝলসে ওঠে দীপনারায়ণের চোখ দুটি। কুন্দলাল বলল, এ অঞ্চলেরই কোনো একটা জায়গা থেকে এসেছে, ঠিক কোথা থেকে এসেছে তা বলতে পারছি না। আপনারা বলতে না পারলেও আপনাদের যন্ত্র নিশ্চয়ই হদিশ দিতে পারে। না, কারণ ইউরেনিয়ামযুক্ত খনিজ থেকে যেখানে ইউরেনিয়াম নিষ্কাশন হয়েছে সেই জায়গাটি, অর্থাৎ
কারখানাটি নিশ্চয়ই তেজস্ক্রিয়ার নিরোধক কোনো বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার ফলে সেখানে তেজস্ক্রিয়তা বিকিরণ হয় না। তবে কারখানা থেকে ইউরেনিয়াম অক্সাইড বের করে আনার পর মাঝে মধ্যে রেডিও অ্যাক্টিভ লিকেজ হয় এবং তা আমাদের যন্ত্রকে নিশানা দেয়, কিন্তু তা খুবই ক্ষণস্থায়ী, কারণ ইউরেনিয়াম অক্সাইডের প্যাকেটগুলোকে মোটা সীসার বক্সে ভরে ফেলা হয়। সেই বাক্স থেকে কোনো লিকেজই ঘটা উচিত নয়। মাঝে মাঝে রেডিও অ্যাক্টিভিটির যে লিকেজ ঘটে তা থেকে কি কারখানা হদিশ করা যেতে পারে? না, কারণ যন্ত্র নিয়ে খুঁজতে শুরু করলে সে রেডিও অ্যাক্টিভ মিলিয়ে যায়, আর তারপর আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে এইটুকু বোঝা যায় যে ডুমুরির আশেপাশেই কোথাও ইউরেনিয়াম নিষ্কাশনের ব্যাপারটি ঘটেছে। আপনারা বলছেন যে ঘুরেনিয়াম পাথর থেকে রাসায়নিক পদ্ধতিতে ইউরেনিয়াম নিষ্কাশন করা হয়, কিন্তু এই পাথর কোথা থেকে আসছে তা বলতে পারেন? পানোয়ারের খনি ছাড়া আর কোথা থেকে আসবে বলুন? কিন্তু 25 বছর আগে দুর্ঘটনার পর খনির মধ্যে ঢোকার সুড়ঙ্গগুলোতে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। অ্যাটমিক এনার্জির কমিশনের নির্দেশে অনেক অনুসন্ধান ও সমীক্ষা করে আমি ও আমার সহকর্মী বিলাস বুঝেছি যে এই খনি থেকে কোনো রকম খনন চালানো অসম্ভব। খনন চালানো অসম্ভব, অথচ খনি থেকে ঘুরেনিয়াম পাথর বের করা হচ্ছে। ঠিকই বলেছেন দীপনারায়ণ, এ এক অবিশ্বাস্য ব্যাপার। খনিটাকে ভালো করে পরীক্ষা করে দেখেছেন তো? পরীক্ষা করা সম্ভব নয়, কারণ ওই খনির ধারে কেউই ঘেঁষতে পারে না। ওই খনির ধারে কাছেও কেউ ঘেঁষতে পারে না কেন? রানী সাহেবের পোষা একপাল বুনো কুকুর ওই খনিটাকে ঘিরে রেখেছে। নীল আলো জ্বলতেই তারা ঝাঁপিয়ে পড়ে। রানী সাহেবা তো 25 বছর আগেকার খনি দুর্ঘটনার সময় মারা গিয়েছিলেন। হ্যাঁ, ওই খনি দুর্ঘটনার বলি হয়েছিলেন তিনি। তবুও রোজ রাতে নীল আলো জ্বালাবার সঙ্গে সঙ্গে তিনিও আসেন ওই খনির কাছে, আমিও দেখেছি। থামুন মিস্টার ভাটনগর, এসব আজগুবি কথা আর বলবেন না। তারপর সুবীরের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে দীপনারায়ণ বললেন, ডক্টর বোস ল্যাবরেটরি ছেড়ে হঠাৎ এই স্মাগলিংয়ের কারবারে লেগে গেলেন কেন সুধীরবাবু? তার মানে? মানেটা বুঝতে পারছেন না? আপনিও আপনার ওই সাগরেদ দুজন মিলে এখান থেকে ঘুরেনিয়াম পাচার করছেন, কিন্তু এত অসাবধান। মালটাকে রেডিও অ্যাক্টিভিটি প্রুফ পাত্রাতে মুড়ে নিয়ে গেলে তো কুন্দুলালবাবুর যন্ত্রটা ওরম কাটকাট করে উঠতো না, আর আপনাদের আমরা ধরেও ফেলতে পারতাম না। এই ঘুরেনিয়ামের বিষয়ে আমি বা আমার বন্ধু বিক্রম কিছুই জানি না। এই ব্রিফকেসটা বামদার পাদ্রী সাহেবের, তিনিই বলতে পারবেন কোথায় পেয়েছেন এটা এবং কোথায় নিয়ে যাচ্ছেন। ব্রিফকেসটা যদি পাদ্রী সাহেবের হয় এবং পাদ্রী সাহেব যদি বেঁচে থাকেন, তাহলে এই বিষয়ে তার কি বক্তব্য আছে তা জানতে পারবো। এমন সময় যে কনস্টেবল দুজন খাদের নিচে পাদ্রী সাহেবকে খুঁজতে নেমেছিল তারা ওপরে উঠে এলো। পাদ্রী সাহেবের কোনো পাত্তাই পাওয়া গেল না। খাদের মধ্যে পড়ে গিয়েছেন বলে তো মনে হচ্ছে না। পড়ে যাননি তো গেলেন কোথায়? বিক্রম হতবুদ্ধির মতো তাকালো কনস্টেবল দুজনের দিকে। খাড়াইয়ের পাশে পাথরের ওপর বসে উনি বিশ্রাম করছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি ওদিকে চড়াইয়ের গায়ে ফুটে থাকা ফুলের দিকে নজর দিতেই উনি উধাও হয়ে গেলেন। নিচে যদি না পড়ে গিয়ে থাকেন তাহলে বেমালুম অদৃশ্য হয়ে যাবেন। এও কি সম্ভব? না, সম্ভব নয়। কাজেই আমার ধারণা পাদ্রী সাহেব আদেও ছিলেন না আপনাদের সঙ্গে। চলুন বামদা, সেখানে মিশনারি হসপিটালে গিয়ে ভেরিফাই করি। বামদার মিশনারি হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে দীপনারায়ণ ও সুবীরের গাড়ি ঢুকল। সুবীরের গাড়ি থেকে সুবীর ও বিক্রম ছাড়া দুজন কনস্টেবলও নামল। দীপনারায়ণের নির্দেশে তারা সুবীর ও বিক্রমকে পাহারা দিচ্ছে। গাড়ির শব্দে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন একজন পাদ্রির পোশাক পরা বুড়ো ইউরোপিয়ান। রেভারেন্ড জোন্স ভুরু কুচকে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, আমি তো এখানেই থাকি, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আহা, আপনি চিনতে পারছেন না? মাত্র কয়েক ঘন্টা আগেই তো ডুমরি থেকে আপনি আমার সঙ্গে হেঁটে আসছিলেন। আপনার সঙ্গে একটা ব্রিফ কেস ছিল। এখান থেকে মাইল 3 দূরে একটা খাদের ওপর পাথরের ওপর বসে আপনি বিশ্রাম করছিলেন। তারপর হঠাৎ করে খাদের মধ্যে পড়ে যান। আপনার কি মাথা খারাপ হয়েছে? গত 1 সপ্তাহের মধ্যে আমি এখান থেকে এক পাও নড়িনি। ইতিমধ্যে কুন্দলাল দীপনারায়ণের সঙ্গে নেমে এসেছে ল্যান্ড রোভার থেকে। দীপনারায়ণের হাতে সেই ব্রিফকেসটি রেভারেন্ড জোন্সের দিকে এগিয়ে দিয়ে দীপনারায়ণ বললেন, এটা কি আপনার ব্রিফকেস নয়? না, এই প্রথম দেখছি এটা।
আপনাদের দুজনের একজন তাহলে এই ব্রিফকেসটির মালিক। গম্ভীর মুখে সুবীর বলল, ওই ব্রিফকেসটা আমার নয় বা বিক্রমেরও নয়। আপনার না হতে পারে, কারণ আপনি এসে আপনার বন্ধুকে ওই ব্রিফকেস নিয়ে পাথরের উপর বসে থাকতে দেখেছেন। কিন্তু ওটা আপনার বন্ধুরও নয় এ কথা আমরা বিশ্বাস করব না। ভালো কথা, আপনার বন্ধু এখানে কি কাজ করে, কোথা থেকে এসেছে, এসব আমার জানার দরকার। তার নিজের মুখেই শুনতে চাই। আমি আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এসেছি এখানে। এখানে আমাদের বাড়ি ছিল। বাড়ি অবশ্য এখন নেই, তবে জমি জমা কিছু আছে। সেই সব জমি বিক্রি করার জন্যই এখানে এসেছি। ডুমরিতে পৌঁছতেই আমার বিল প্যাটারসনের সাথে দেখা। তার সঙ্গে আমার বাবার বিশেষ অন্তরঙ্গতা ছিল। আমার বাবা ললিত সিং পানানোয়ার খনিতে চাকরি করতেন। আপনার বাবা পানানোয়ার খনিতে কাজ করতেন? তা করতেন, কিন্তু ওই খনির বিষয়ে বাবা কখনোই আমায় কিছু বলেননি। কাজেই ওই খনি সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানি না। বিল প্যাটারসনের সঙ্গে আমার ডুমরির বাস স্ট্যান্ডে দেখা হতেই তিনি আমাকে নিয়ে যান তার ওখানে। তারপর ওই পাদ্রী সাহেব এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে আসছিলাম। তারপর কি ঘটল সে তো আপনারাই জানেন। আমরা যা দেখেছি তাই আমরা জানি বিক্রমবাবু। আমরা আপনাদের দুজনকে এই ইউরেনিয়াম অক্সাইড ভরা ব্রিফকেস নিয়ে এই চড়াইয়ের ওপর খাদের ধারে বসে থাকতে দেখেছি। পাদ্রী সাহেবকে আপনার এগিয়ে দেওয়া বা তার খাদের মধ্যে পড়ে যাওয়া যে সত্য নয় তা এইমাত্র জানলাম আমরা। কাজে এই অঞ্চল থেকে ইউরেনিয়াম পাচারের অপরাধে আপনাদের দুজনকেই আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আপনি আমাকে অ্যারেস্ট করছেন? দীপনারায়ণের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সুবীর বলল, আমরা সম্পূর্ণ নির্দোষ মিস্টার দীপনারায়ণ। হাতে নাতে ধরা পড়েছেন আপনারা। নির্দোষ বললে তো আমরা মেনে নিতে পারি না। সত্যি যদি নির্দোষ হন তাহলে প্রমাণ করতে হবে আপনাদের। করব প্রমাণ। তার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সব দিতে হবে। লকআপের মধ্যে আমাদের আটকে রাখলে চলবে না। নিশ্চয়ই না। গ্রেপ্তার করলেও আপনাদের আটকে রাখবো না। তবে যেখানেই যান আমাদের লোক আপনাদের সঙ্গে যাবে। যেখানে খুশি যেতে পারবো তো? হ্যাঁ, পুলিশের পাহারায় যেখানে খুশি যেতে পারেন, তবে এই অঞ্চল ছেড়ে যেতে পারবেন না। ঠিক আছে, প্রথমে ওই খাদের কাছে চলুন। ওখানে নেমে আমি দেখব। কি আবার দেখবেন ওখানে নেমে? পাদ্রী সাহেব তো আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আছেন। তিনি তো আর সত্যি সত্যি ওই নামেননি ওখানে। নিশ্চয়ই নেমেছেন। বিক্রমকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে মিথ্যেবাদী নয়। আমি খাদে নেমে দেখতে চাই। কি দেখতে চান শুনি? সে আপনাকে যথাসময় বলবো। আপনি সত্যি যদি এই ইউরেনিয়াম পাচারের ব্যাপারে যে বা যারা সত্যিকারের দোষী তাদের ধরতে চান, দয়া করে আমাকে বাধা দেবেন না। ঠিক আছে, চলুন। বলে সুবীরের জিপে দীপনারায়ণ উঠে বসলেন। খাদের পাশে গাড়ি থামিয়ে সুবীর বিক্রমকে বলল, তুমি বসে থাকো দীপনারায়ণের সঙ্গে, আমি নামছি খাদের মধ্যে। তুমি একা নামবে কেন? বনোয়ারি তেওয়ারি যাবে তোমার সঙ্গে। তেওয়ারি, তুমি যাও সুবীরের সঙ্গে। সুবীরের সঙ্গে খাদের খাড়ায় বেয়ে নামতে থাকে 4 জন কনস্টেবলের একজন। কয়েক সেকেন্ডের মধ্যেই সুবীর ও বনোয়ারি অদৃশ্য হয়ে গেল লতাঝোপের আড়ালে। খাদের একেবারে দাঁড়িয়ে নিচের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন দীপনারায়ণ। খানিকক্ষণ বাদে তার পাশে এসে দাঁড়ালো কুন্দনলাল। তার দৃষ্টি অনুসরণ করে তারাও লতাঝোপ ও ঘাসবনের মধ্যে দৃষ্টি চালায়। প্রায় আধ ঘন্টা বাদে একটা তীব্র আর্তনাদ খাদের নিচের ঘাসবন ও লতা ঝোপ ফুঁড়ে উঠে আসে। সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয় লতাঝোপের ভেতরে। তারপর খাড়াই বেয়ে হাঁপাতে হাঁপাতে উঠে আসে বনোয়ারি। তার সর্বাঙ্গ ধূলিধূসর, হাত ও পা রক্তাক্ত। দীপনারায়ণের ব্যগ্র প্রশ্নের জবাবে সে কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলে, মস্ত বড় একটা ময়াল সাপ হুজুর, খাড়াইয়ের নিচে একটা গর্তের মুখে। সুবীরবাবু? সুবীরবাবু কোথায়? জানি না হুজুর, ওই দেখা মাত্র উনি চিৎকার করে উঠে কোথায় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়লেন তা কে জানে। ময়াল সাপটাকে তুমি দেখতে পেয়েছো? না হুজুর, ও সুধীর বাবু দেখেছেন। ও দেখা মাত্র এমন চেঁচিয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে উঠে এসেছি আমি। সুবীরবাবুকে ফেলে রেখে চলে এলে? তোমার মতো ভীতু অপদার্থ পুলিশে চাকরি পেল কি করে কে জানে। যাও আবার যাও, খাদের মধ্যে নামো। সুবীরবাবুকে নিয়ে ফিরবে। না না হুজুর, না হুজুর, না নামলেই ওই সাপের খপ্পরে পড়ে যাব। নামবে না?
এই মুহূর্তেই তোমাকে আমি চাকরি থেকে সাসপেন্ড করছি। সব কনস্টেবলদের দিকে তাকালেন দীপনারায়ণ। তারা ততক্ষণে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। তাদের দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে তিনি কঠোর স্বরে বললেন, চাকরি যদি রাখতে চাও এই মুহূর্তেই তোমাদের নামতে হবে ওই খাদের মধ্যে। সঙ্গে সঙ্গে ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে। তারাও লুটিয়ে পড়ে দীপনারায়ণের পায়ের ওপর। কুন্দনলাল বললেন, ছেড়ে দিন, জেনে শুনে একটা অজগর সাপের মুখে ওদের পাঠানো ঠিক হবে না। তোমাদের কাছে তো রাইফেল আছে, 3 জন মিলে ওই রাইফেল দিয়ে ঘায়েল করে ফেলতে পারবে না ওই অজগর সাপটাকে? না, কারণ অজগর সাপের নাম শুনেই ওরা কান্নাকাটি শুরু করেছে। ঠিক আছে, আমি নিজেই নামবো ওই খাদের মধ্যে। সঙ্গে সঙ্গে খপ করে দুহাত দিয়ে দীপনারায়ণের ডান হাতটি চেপে ধরে কুন্দনলাল। পাগলামি করবেন না। ডক্টর সিনহা সত্যি যদি অজগর সাপের খপ্পরে পড়ে থাকেন তাহলে কারোরই কিন্তু কিছু করবার নেই। আমার ধারণা তিনি হয়তো কোথাও কোনো গুহাটুয়ার মধ্যে লুকিয়ে পড়েছেন। অজগর সাপটা চলে গেলেই আবার উঠে আসবেন। সুবীর নিরুদ্দেশ হওয়ার পরদিন রামচন্দ্র তুষাদারও নিরুদ্দেশ হন। বামদা যাবে বলে সে ডুমরি থেকে রওনা হয়েছিল। বামদার পথে বনের মধ্যে পথের ধারে তাকে বিশ্রাম করতে দেখেছিল দুজন কাঠুরে। বামদা এসে পৌঁছেছিল কিনা জানা যায়নি, তার কারণ তাকে সেখানে কেউ চেনে না। বামদা থেকে সে যে ফেরেনি সেটা তার স্ত্রী সীতা বিল প্যাটারসনকে জানাতেই তিনি সোজা চলে এলেন ডুমরির ডাক বাংলোতে, দীপনারায়ণের কাছে। প্যাটারসন উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, ব্যাপার কি বলুন তো? ওই সুবীর সেনার পর কি আমার রামু ওই বামদার বনের ওই অজগরের খপ্পরে পড়েছে নাকি? অজগর সাপ মানুষ খায় বলে শুনিনি, খেলেও পরপর 2 দিন মানুষ ধরে খেয়েছে এমন কথা তো রূপকথাতেও লেখা নেই। আমার ধারণা এসব সুবীর সিনহার কাজ সাজি। কিন্তু সুবীর আমার রামুকে নিয়ে কি করবেন বলুন তো? নিতান্তই একেবারে মুখ্য সূক্ষ্ম মানুষ, বন থেকে আমার রিলিফ সেন্টারে জড়িবুটি বয়ে নিয়ে আসা ছাড়া ওর তো আর অন্য কোনো কাজ নেই, পারেও না। ওকে দিয়ে সুবীরের কী কাজ হবে তা তো বুঝে উঠতে পারছি না। সে আমি বলবো কি করে? ঘুরেনিয়াম পাচারের ব্যাপারে ওকে কোন কাজে লাগবে সে সুবীরই জানে। তার মানে আপনি সুবীরকেই? হ্যাঁ, বিক্রম আর সুবীরের মধ্যে আমার তো সুবীরকেই বেশি দোষী মনে হচ্ছে। তাহলে ছেড়ে দিন বিক্রমকে, ওকে আমার ওখানে নিয়ে যাই। বুঝলেন, বিক্রম আমার বন্ধুর ছেলে। ঠাকুর সাহেব অর্জুন সিংয়ের খাস কামরায় ঢুকতেই ঘরের দেওয়ালে টাঙানো অয়েল পেন্টিংটি বিক্রমের নজরে এলো। অপরূপায় একটি অবগুণ্ডনবর্তী যুবতীর ছবি। ছবির ফ্রেমে বড় একটি ফুলের মালা ঝুলছে। ছবিটি দেখা মাত্রই চমকে ওঠে বিক্রম। ছবি থেকে বিক্রমের চমকে ওঠাটা অর্জুন সিংয়েরও নজরে আসে। বিক্রমের মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি হেনে তিনি বললেন, তুমি কি বানানোয়ার বনে গিয়েছিলে? না, দীপ্যনারায়ণ বাবু আমাকে যেতে দেননি। তাহলে আমার স্ত্রীকে কি আমেরিকায় তোমাকে বা তোমার বাবা লরিত সিংকে দেখা দিয়েছিলেন? না না। আচ্ছা ঠাকুর সাহেব, সত্যি কি পানানোয়ার খনির আশেপাশে আপনার স্ত্রীকে দেখা যায়? হ্যাঁ, মরে গিয়ে জখ হয়ে আগলে রাখছেন খনিটাকে। তার কাছে আছে বুনো কুকুরের পাল। রাত 10টার পর পানানোয়ার গণের কাছে নীল আলো জ্বলে ওঠে, আর তারপর অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসেন তিনি। তার সঙ্গে সঙ্গে বুনো কুকুরের পাল। যদি চান তো আমার সঙ্গে যেতে পারেন। না। ত্রাণ সংস্থার ভবনে গেস্ট রুমে একটি সোফায় বসে আছে বিক্রম। ছোট একটি ডায়েরি বই খুলে কি যেন পড়ছিল সে নিবিষ্টভাবে। তখন গভীর রাত। দেওয়ালে ঝোলানো ঘড়িটার কাঁটা 12টার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সকলেই বোধহয় ঘুমিয়ে পড়েছে তখন। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ তার ভুরুটা কুঁচকে ওঠে। গোড়ার দিকে ইংরেজিতে লেখা হলেও অধিকাংশ ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছে। জার্মান ভাষা জানলেও কিন্তু ফ্রেঞ্চ জানে না বিক্রম। অথচ সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো ওই ভাষাতেই লেখা। এই অংশগুলো সুবীরের সাহায্যে পাঠোদ্ধার করবে বলেই সে তাকে এখানে আসতে লিখেছিল। ফরাসি ভাষাবিদ হিসেবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে বিশেষ খ্যাতি ও খাতির ছিল সুবীরের। সে এখন কোথায়? দীর্ঘশ্বাস ফেলে ললিত সিংয়ের ডায়েরিটা বন্ধ করে সে নিজের ডায়েরিটা খুলে বসে বিক্রম। ডায়েরিতে লিখে চলে পাতার পর পাতা। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে নিভে যায় ঘরের আলো। আলো হয়তো ফিউজ হয়ে গিয়েছে। বিক্রম উঠে দাঁড়িয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরের অন্ধকার করিডরে সে কাউকে ডাকবে কিনা ভাবছে, এমন সময় আবার চলে ওঠে আলোটা। ঘরে ফিরে এসে আবার সোফায় বসতে গিয়ে দেখে যে টেবিলের ওপর তার বাবা ও নিজের ডায়েরি বই দুটোর একটাও নেই। এই অন্ধকারের সুযোগে ঘরে ঢুকে কেউ ডায়েরি দুটোকে নিশ্চয়ই চুরি করেছে। বজ্রাঘাতের মতো বসে পড়ে বিক্রম সোফার ওপরে। রাত তখন প্রায় 1টা। কৃষ্ণপক্ষের অন্ধকারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে পানোয়ারার বন।
আকাশজোড়া কালিমার সমুদ্রটি যেন এখন নিচে নেমে এসেছে। বনের পথ অন্ধকারে লুপ্ত। এহেন নিশ্ছিদ্র নিবিড় অন্ধকার বিদীর্ণ করে ফুটে ওঠে একটা আলোর রেখা। টর্চের আলো দিয়ে অন্ধকারকে চিরে ফেলতে ফেলতে কেউ যেন এগিয়ে যাচ্ছে নিবিড় থেকে নিবিড়তর অন্ধকারের দিকে। অন্ধকার যেখানে গাঢ়তম, সেখানে এক ঝলক আলো ফুটে ওঠে। সে আলোয় বনের মধ্যে একটা অট্টালিকার আদল ফুটে ওঠে। তার 2-3টি ঘর বৈদ্যুতিক আলোয় ঝলমল করছে। চারিপাশে নিবিড় অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানিতে রীতিমতো চমকপ্রদ। টর্চের আলো বাড়ির সামনের পাঁচিলের কাছে দাঁড়ালো কয়েক সেকেন্ডের জন্য, তারপর পেরিয়ে গেল লোহার গেট। অবশেষে আলোয় উদ্ভাসিত একটি ঘরের দরজার সামনে এসে থামল। বন্ধ দরজায় চাবি ঢোকানোর আওয়াজ শোনা যায়। দরজাটা খুলে যায় আস্তে আস্তে। দরজা খুলতেই ঘরের আলো বাইরের মানুষটির মুখে এসে পড়ে। মানুষটা রামচন্দ্র ওরফে রামু। ঘরের মধ্যে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয় রামু। তারপর সীতাকে ডেকে পাশের ঘরের দরজার পর্দা সরাতেই চমকে ওঠে রামু। ও ঘরের আলো না জ্বললেও এ ঘরের আলোয় ও খাটের ওপর শুয়ে থাকা নরনারী দুটোকে স্পষ্ট দেখতে পায় রামু। অনাবৃত দেহ দুটো নিবিড় মিলনের দুঃসহ সুখে প্রায় নিশ্চিতেন। তারা ভুলেছে তাদের দেশকাল, পারিপার্শ্বিক চেতনা ও আপাতত তাদের অবলুপ্ত। রামু উত্তেজিত, তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। এ ঘরে খানিকক্ষণ পায়চারি করার পর সে ওপাশের অন্য ঘরটির মধ্যে ঢুকে পড়ে। ঘরের দেওয়াল জুড়ে অসংখ্য কলকবজা। একদৃষ্টে তাকিয়ে থাকে সেই সব যন্ত্রপাতির দিকে। প্রায় 45 মিনিট বাদে শোবার ঘর থেকে পুরুষটি বেরিয়ে যাওয়ার পায়ে শব্দ শুনতে পায় রামু। তার ভয় হয় বুঝি এই ঘরে এসে হাজির হবে, কিন্তু সে সোজাসুজি চলে যায় বাড়ির বাইরে। একটু বাদে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শোনা গেল, আর একটু বাদে রামু শোবার ঘরে ঢোকে। ও ঘরে তখন আলো জ্বলছে। রামু ঘরে ঢুকতেই একটা খাটো শাড়ি কোনো মতে অনাবৃত্ত করে ফেলে দেহে সীতা। তার দেহের দুকুল চাপানো উত্তম যৌবন অবশ্য তাতে চাপা পড়ে না। রামুর মুখের উপর ভ্রুকুটি এনে সীতা বলল, বামদায় গিয়ে হঠাৎ উধাও কি করে হয়ে গেলি রে রামু? সুধীর সিনহার খপ্পরে পড়েছিলি বুঝি? না, বামদার হাসপাতালে গিয়েছিলাম। তেল সাবান কেনার নাম করে তুই হাসপাতালে গিয়েছিলি, কিন্তু তাতে কি লাভ হলো বল? ডাক্তার সাহেব তো তোকে বারবার বলেছে যে পুরুষের ক্ষমতা তুই কখনোই ফিরে পাবি না। এখন টিলার কাছে এখানে অনেক মালপত্র জমে আছে, এখনই ওগুলো কারখানায় পৌঁছে দিবি। দাঁড়া, আমিও যাব তোর সাথে। তোর কি হয়েছে রে রামু? পানানোয়া পাহাড় কোন দিকে ভুলে গেলি নাকি? না না, ভীষণ অন্ধকার বলে ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু অন্ধকারেও তো তুই দু চোখ বুঝে চলতে পারিস। শরীরটা ভালো নেই কিনা মনে হয় ডাক্তার সাহেব এমন ওষুধ খাইয়ে দিলে। সব ভস্যে ঘি ঢালার সামিল হচ্ছে। ডাক্তার সাহেবের বোধহয় মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এই যে পৌঁছে গেছি পানানোয়া পাহাড়ে। কাল রাত্রে তুই ছিলি না তো, মাল অনেক জমে আছে। অবশ্য সবই ফালতু জিনিস। মালিক কি বলছিল জানিস? যে মানুষের রক্তের স্বাদ না পেয়ে বুনো কুকুরগুলো কাজে তেমন উৎসাহ পাচ্ছে না। হ্যাঁ, ভালো কথা। মালিক বলছিলেন যারা খাদান খুঁজতে এসেছে তারা কাল ভালো করে ওই পাহাড়টিকে পরীক্ষা করতে চায়। তুই নিয়ে আসবি ওদের এখানে। পরদিন দুপুরবেলা কুন্দনলাল, বিলাস ও বিক্রমকে নিয়ে রামু এলো পানোয়ারার বনে। প্যাটারসন ও অর্জুন সিং বাধা দিয়েছিল, কিন্তু দীপনারায়ণের আগ্রহের চাপে শেষ পর্যন্ত তারাও চুপ করে গিয়েছিলেন। পানোয়ারার বন ফুঁড়ে উঠেছে সাদা পাথরের স্তূপ, দেখতে একটা ছোটোখাটো পাহাড়ের মতো, পুরোপুরি নিস্তীর্ণ। একটা ঘাসও গজায়নি তাতে। এই পাহাড়ের নিচে ছিল ইউরেনিয়ামের খনির মুখ। 25 বছর আগে বিস্ফোরণের ফলে তা ধসে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এখন তার চিহ্ন নেই কোথাও। এর আগে দুবার তন্ন তন্ন করে সন্ধান করেও তার কোনো হদিশ করতে পারেনি কুন্দনলাল ও বিলাস। এইবারে তারা গাইগার মোলার যন্ত্রটির সাহায্যে খুঁজতে শুরু করে। পাথরে ও স্তূপের আড়ালে প্রচ্ছন্ন খনির আভাস যন্ত্রের মধ্যে সোচ্চার তেজস্ক্রিয়তার পাবার আশা রাখে, কিন্তু পাহাড়ের কোথাও যন্ত্রটির সাড়া জাগে না। হয়তো স্কোয়ার্টস ফেলবারের আবরণ তেজস্ক্রিয়া ইউরেনিয়ামকে পুরোপুরি চাপা দিয়ে রেখেছে। খুব সম্ভবত স্কোয়ার্টস ফেলবার কোথাও কোনো ভাঙচুর বা ফাটল নেই, কাজে ইউরেনিয়াম থেকে বিকীর্ণ এক তেজের কণাও চুইয়ে বাইরে আসতে পারছে না। সারাদিন নিষ্ফল সন্ধানের পর সন্ধ্যা খনায়। বিলাস ও কুন্দনলাল দুজনেই ডুমরি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। রামু বলল, আর একটু থাকুন না হুজুর। থেকে আর কি করব, অন্ধকারে তো কোনো কাজই হবে না।
ইতিমধ্যে সীতা এসে তাদের সামনে দাঁড়ায়। সে বলে, হবে হুজুর হবে, অন্ধকারে এমন কিছুই দেখতে পাবেন যা আলোতে দেখা যায় না। অন্ধকার গভীর থেকে গভীরতর হয়ে আসে। সীতার ইঙ্গিতে পাহাড়ের নিচে নেমে আসে সকলে। এখানে একটা ক্ষীণ আলো তাদের চোখে পড়ল। সীতাকে অনুসরণ করে তারা এই আলোর উৎস খোঁজে। খুঁজতে খুঁজতে মাটির নিচে নজরে পড়ে তাদের যে আলোটা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। মাটির ওপর ঝুঁকে পড়ে সন্ধান নেয় কুন্দনলাল ও বিক্রম। মাটিতে মিশে থাকা এক ধরনের আলো বিকিরণ আগাছ তাদের নজরে পড়ে। বিলাস সেখানে টাইগার মূলক যন্ত্রটি বসাতেই তার মধ্যে সোচ্চার হয়ে ওঠে সুতীব্র তেজস্ক্রিয়তা। কুন্দনলাল রুদ্ধশ্বাসে বলে উঠল, খনিটা বোধহয় কাছেই ছিল। ভালো করে দেখো বিলাস। আগাছার আলো অনুসন্ধান করে পাহাড়ের নিচে কয়েকটা ছোটোখাটো গর্ত দেখতে পায় তারা। গর্তগুলো পরীক্ষা করছে বিলাস ও কুন্দনলাল। এমন সময় এক ঝলক নীলাভ উজ্জ্বল আলো ফুটে ওঠে বনের মধ্যে। আলোটা যেন ওই রূপমহলের দিক থেকেই এগিয়ে আসছে। মিনিট খানেকের মধ্যে ওই আলো যেন একটি নারী মূর্তিতে রূপান্তরিত হয়। নারী মূর্তিটি এক পা করে এগিয়ে আসে বিক্রমের দিকে, তারপর অদৃশ্য হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বিক্রমও যেন উবে যায়। আর তারপর ঘটে এক প্রলয় কাণ্ড। চারিপাশে স্তব্ধতাকে চিরে ফেলে বুনো কুকুরের ডাক। তারপর অন্ধকারের মধ্যে আবর্ত জাগে অন্ধকারে যেন একপাল কুকুরের রূপ নিয়ে নীল আলোর মাঝখানে এসে দাঁড়ায়। তারপর কুকুরগুলো এগিয়ে আসে কুন্দনলাল ও বিলাসের দিকে। সঙ্গে সঙ্গে ছুটে পালাবার চেষ্টা করে ওরা। অদূরে একটা পিয়াশাল গাছ ছিল, সেই গাছেই উঠে পড়ে কুন্দনলাল। পিয়াশাল গাছের পাশে জাম গাছটির দিকে এগিয়ে যায় বিলাস, কিন্তু গাছের নাগাল পাবার আগেই কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কুকুরগুলো বিলাসের ওপর ঝাঁপিয়ে পড়তেই বিলাসের হাত থেকে গাইগারমূলক যন্ত্রটি মাটিতে পড়ে যায়। একটা বড় আকারের লালচে বাদামি বুনো কুকুর মৃতদেহ ঘিরে চাপ চাপ রক্ত ছড়িয়ে পড়ে মাটিতে। কুকুরটা দেখতে অনেকটা অতিকায় আকারে শিকারী হাউন্ডের মতো। কুকুরটার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে বিল প্যাটারসন, অর্জুন সিং, দীপনারায়ণ ও কুন্দনলাল। রামুও হাজির আছে। প্যাটারসন বললেন, বুনো কুকুর অস্ট্রেলিয়ায় থাকে, বলে টিঙ্গো। বাঘ চিতাবাঘও এদের ভয় পায়। বুনো কুকুরের এই মৃতদেহটি প্রমাণ করছে এদের হিংস্রতা। কি সাংঘাতিক! কিন্তু বিলাসের মৃতদেহর কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। ওকে তো ওরা নিঃশেষ। বুঝেছি, আর বলতে হবে না। যখন এই বুনো কুকুরগুলো বিলাসের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন তুমি ও সীতা কি করছিলে? আমরা পালিয়ে যাচ্ছিলাম হুজুর। বুনো কুকুরগুলো আসবে বলেই তো পালিয়ে গেলাম আমরা। তোমরা ওদের নিয়ে পালালে না কেন? তোমরা যখন জানতেই যে বুনো কুকুরগুলো। ভয় আর কারোর সাথে আমাদের মনে হয়নি হুজুর। কাওয়ার্ডস। বিস্ফারিত চোখে ফিসফিসিয়ে বললেন অর্জুন সিং, রূপকুমারী ওকে নিয়ে গিয়েছে। তাহলে জেনে রাখুন যে ও আর বেঁচে নেই। রানী সাহেব আর প্রেতাত্মা বিক্রম সিংকে ধরে নিয়ে গিয়েছে, বৈজ্ঞানিক হয়ে আপনি তো বিশ্বাস করেন? আজ রাত্রে আমি নিজেই পরখ করে দেখব সত্যি সত্যি রানী সাহেবার প্রেতাত্মা নাকি কোনো মেয়ে মানুষ রানী সাহেবার ছদ্মবেশ নিয়ে সবাইকে ফাওতা দিচ্ছে। না না, ও সত্যিই স্বরূপ কুমারী, আমি নিজে দেখেছি। এখানে একটা গাছের ওপর মাচান বাঁধার ব্যবস্থা করুন মিস্টার প্যাটারসন। মিস্টার ভাটনগর ও আমি আজ রাত্রি মাচানে বসে ওয়াচ করব। সেদিন রাত প্রায় 9টার সময় পিয়াশাল গাছের মাচায় এসে বসলেন দীপনারায়ণ, প্যাটারসন ও কুন্দনলাল। 3টে রাইফেল, একটা স্টেশন গান ও একটি ব্যাটারি চালিত স্পটলাইট তাদের সঙ্গে। স্পটলাইটটা হাতে নিয়ে প্যাটারসন বললেন, এটা আমার কাছে থাক। মাচানের ওপর পাশাপাশি বসে আছেন 3 জন। অন্ধকার এমনই গভীর যে কেউ কাউকে দেখতে পারছেন না। বনের গাছপালা, পাহাড়, পাথরের স্তূপ সবই অন্ধকারে একাকার হয়ে গিয়েছে। বনজোড়া বিপুল নৈশব্দ যেন ওই অন্ধকারের মতোই তাদের বুকের উপর চেপে বসে। হঠাৎ নৈশব্দের বুক চুরে ধ্বনিত হয়ে উঠল প্যাটারসনের গলা, সময় হলো। সঙ্গে সঙ্গে অন্ধকারকে তরলের মতো চিরে ফেলে চলে ওঠে আলো। আর তারপরেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পানোয়ারের বনের মাটি। এক্সপ্লোশন! শব্দটা রূপমহলের দিক থেকে এলো না? বিস্ফোরণের সঙ্গে সঙ্গে যারা কথা বলছিল তারা দুজনেই উত্তেজিত হয়ে উঠেছে। পুরুষটি আর্তস্বরে বলে উঠল, ওই দেখো রূপ, ছাদ থেকে ইট পাথর খসে পড়ে দরজাটা পুরোপুরি চাপা পড়ে গেল। তাই তো। আর কি আমরা বেরোতে পারবো? না, দরজা চাপা পড়ে গিয়েছে। দরজা খুলে গেলেও বেরোতে পারবো না আমরা। দরজা হয়তো এতক্ষণে খুলে গিয়েছে, তাই না রূপ? হ্যাঁ বিক্রম,
সময় হয়েছে এখন নীল আলো জ্বলে ওঠার। এ কি করলে রূপ? কাল রাত্রে আমি তো তোমাকে নিয়ে পালিয়ে যেতেই চেয়েছিলাম। পারতে না বিক্রম, ওর নজর এড়িয়ে কোথাও যেতে পারতে না। তাহলে আমাকে এখানে ডেকে আনলে কেন রূপ? তোমাকে কাছে পাবার জন্য। বিক্রম, তোমাকে চিঠি লিখে আমি পানোয়ার পাহাড়ের নিচে ফেলে দিয়েছিলাম। আমি কল্পনাও করিনি যে সে চিঠি তোমার কাছে গিয়ে পৌঁছাবে। হয়তো বুনো শবরদের মধ্যে কেউ ওই চিঠি কুড়িয়ে পেয়ে ডাকে দিয়েছিল। আমার রিসার্চ, আমার কাজকর্ম সব ফেলে আমি তোমার সঙ্গে চিরকাল এই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো, এটাই কি তুমি চেয়েছিলে? কিন্তু তা তো হয় না। এখান থেকে যে করে হোক বেরিয়ে যেতেই হবে আমাদের। কি করে বেরোবে বিক্রম? দেখছো না, ছাদ থেকে ইট, পাথর, প্লাস্টার খসে পড়ে ঘরটার অর্ধেক ভরাট করে দিয়েছে। এদিকে সরে এসো বিক্রম, খাটের ওপরে এসে বসো। রূপ ও কিসের শব্দ? ঘরের মেঝের তলায় গোঙানির মতো আওয়াজ। ও কি? বুনো কুকুর। ঘরে কি করে ঢুকলো? মেঝের মধ্যে গর্ত আছে, সেই গর্ত দিয়ে ঢুকেছে। ভয় নেই, আমাকে জড়িয়ে থাকো, তোমার কোনো ক্ষতি করবে না ওরা। কিন্তু ওরা যে আমাদের দিকে এগিয়ে আসছে রূপ। খুব করে আদর করো আমায়। তুমি যে আমার ভালোবাসার মানুষ তা বুঝিয়ে দাও ওদের। নীল আলো সঙ্গে সঙ্গে অন্ধকারে আবর্ত জাগে। বুনো কুকুরের পাল অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকারের স্রোতের মতো ছুটতে থাকে, আর তারপরেই বিস্ফোরণ। তাতে উত্তেজিত হয়ে ওঠে কুকুরের পাল। পিয়াশাল গাছের নিচে পড়ে থাকা বুনো কুকুরটির মৃতদেহের পাশ কাটিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে যায় তারা। প্যাটারসনের মুখে কোনো কথা নেই, নির্বিশেষে চেয়ে থাকেন তিনি সামনের অন্ধকারের দিকে। রূপমহলের আগুন তখনও পানোয়ার পাহাড়ের অন্ধকারকে খানিকটা ফিকে করে দেয়। এর মধ্যে কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে হঠাৎ। সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে প্যাটারসনের হাতের স্পটলাইটটি। স্পটলাইটের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে এক আশ্চর্য দৃশ্য। মাটির মধ্যে একটি গর্ত থেকে প্রায় নগ্ন দুই নরনারীর রক্তাক্ত অচৈতন্য দেহকে টেনে বার করে নিয়ে আসে কয়েকটি বুনো কুকুর। নারায়ণ আর্তস্বরে বলে ওঠেন, এই যে বিক্রম, তার সঙ্গে ওই কি রানী সাহেবা? না, ইনি রানী সাহেবা স্বরূপ কুমারীর মেয়ে রূপকুমারী। তুমি জানলে কি করে রামু? আমি রামু নই, সুবীর। সঙ্গে সঙ্গে স্পটলাইটের আলো নিভিয়ে রাইফেল তুলে নেন প্যাটারসন। গুলির পর গুলি করে চলেন তিনি বুনো কুকুরের ছায়ামূর্তি লক্ষ্য করে। একটি গুলিও যে লক্ষ্যভ্রষ্ট হয় না তা গুলিবিদ্ধ কুকুরের আর্তনাদ থেকেই বোঝা যায়। সুবীর চিৎকার করে ওঠে, ও কি করছেন মিস্টার প্যাটারসন? আপনার রাইফেলের গুলি যে বিক্রম ও রূপকুমারীর গায়ে গিয়ে লাগবে। ক্ষতি কি? বুনো কুকুরগুলো তো ওদের শেষ করেই ফেলেছে। এখন শকুনের মতো হুমড়ি খেয়ে পড়েছে ওদের ওই মৃতদেহ দুটির ওপরে। এই সুযোগ ওদের সবকটিকে আমি শেষ করে ফেলবো। না না, বুনো কুকুরগুলো ওদের মেরে ফেলেনি, হয়তো আপনার গুলি খেয়েই। আমার স্পটলাইটের আলোয় আমি স্পষ্ট দেখেছি কুকুরগুলো ওদের মৃতদেহ টেনে বের করেছে। ইতিমধ্যে প্যাটারসনের রাইফেলের গুলি শেষ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে নিজের রাইফেলটা মাচানের ওপর ফেলে দিয়ে কুন্দনালের হাত থেকে তার রাইফেলটা কেড়ে নিলেন তিনি। স্টপ ইট, স্টপ ফায়ারিং। আপনার কি মাথা খারাপ হয়েছে প্যাটারসন? সঙ্গে সঙ্গে রাইফেলটা নামিয়ে রাখেন প্যাটারসন। ইতিমধ্যে রূপমহলের আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়েছে। বনের শুকনো ঘাস, পাতার স্তূপ ও ডালপাড়ার মধ্যে দিয়ে আগুনের রঙিন স্রোত দ্রুত নেমে আসে এদিকে। দীপনারায়ণ ব্যস্ত সমস্ত হয়ে উঠলেন। কাছেই দাঁড়িয়েছিল দীপনারায়ণের ল্যান্ড রোভার গাড়ি। গাছ থেকে নেমেই গাড়ির দিকে ছুটে যান কুন্দনলাল, দীপনারায়ণ এবং সুবীর প্যাটারসনের উদ্দেশ্যে ইশারা করেন যে তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকে পড়বার জন্য। প্যাটারসন ও সুবীর পরস্পরের মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকেন খানিকক্ষণ। তারপর প্যাটারসন ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন, ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? পুড়ে মরার স্বাদ হয়েছে নাকি? আপনিও তো দাঁড়িয়ে আছেন, আপনারও কি পুড়ে মরার স্বাদ হয়েছে নাকি? পাগলামি করবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন গাড়িতে। চলুন, আপনিও আমি একসঙ্গেই উঠি। বলে প্যাটারসনের ডান হাতটা শক্ত করে চেপে ধরে তাকে নিয়ে গাড়িতে উঠল সুবীর। গাড়িতে উঠে সুবীর দেখল যে ডুমরিতেও আগুন লেগেছে। ভালো করে লক্ষ্য করে দেখে যে রূপমহলের মতোই দাউ দাউ করে জ্বলছে প্যাটারসন ত্রাণ সংস্থার ভবন। এরকম নির্গুম সাদা আগুন ডুমরির ত্রাণ সংস্থান ভবনকে আচ্ছন্ন করেছে। হয়তো এর সঙ্গে ওখানে বিস্ফোরণ ঘটেছে এবং আগুন জ্বলছে, কিন্তু ভালো করে নজর দিতে পারল না সুবীর, কারণ আগুন দ্রুত এগিয়ে আসছে। যেন ঢলন্ত লাভার স্রোত রূপমহল থেকে ঢলে এসে পুরো বনকে গ্রাস করছে।
এমন সময় একটা অদ্ভুত দৃশ্য সুবীরের চোখে পড়তে তার মুখের কথা মুখেই থেকে যায়। সে দেখে যে আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ছটা বুনো কুকুর টেনে নিয়ে আসছে বিক্রম ও রূপকুমারীর দেহ। তাদের সামনে প্রায় 100 হাত দূরে 5-6টি কুকুর লম্বা একটি গর্ত খুঁড়ছে। কয়েক মিনিটের মধ্যেই 3-4 ফুট গভীর একটা লম্বা ট্রেঞ্চ খুঁড়ে ফেলল তারা। বিক্রম ও রূপকুমারীকে কুকুরগুলো ট্রেঞ্চের কাছে নিয়ে আসার আগেই গর্ত খোঁড়াটা শেষ হলো। তারপর সবকটা কুকুর মিলে তাদের ঠেলে ফেলে দিল ওই গর্তের মধ্যে এবং তারপর তারাও লাফিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রম ও রূপকুমারীর দেহকে পুরোপুরি চাপা দিয়ে দিল তারা। দেখেছো সুবীর, কুকুরগুলো ঝাঁপিয়ে পড়েছে ওদের উপরে, হয়তো খাওয়ার মতলবে। থামুন দুবেজি, বাজে কথা বলবেন না। থামছি, কিন্তু আর এক মুহূর্ত থাকবো না এখানে। থাকতেই হবে দুবেজি। যতক্ষণ না জানছি যে বিক্রম ও রূপকুমারী বেঁচে নেই, ততক্ষণ থাকতেই হবে আমাদের। প্যাটারসনের দিকে ভালো করে নজর রাখুন যেন পালিয়ে না যায়। মনে হচ্ছে ওই আগুনে পুড়ে মরবে কুকুরগুলো এবং পুড়ে মরবে বিক্রম ও রূপকুমারী। কুন্দনলাল বললেন, চলুন আমরা ছুটে গিয়ে ওই গর্ত থেকে বিক্রম ও রূপকুমারীকে তুলে নিয়ে আসি। বুনো কুকুরদের খপ্পর থেকে ওদের তুলে আনা কি সম্ভব? তাছাড়া ওখানকার আগুনের তাপ কি আর পারবো আমরা সইতে? কুকুরগুলোকে তাহলে গুলি করে মারলে হয় না? কুকুরগুলোকে মারতে গেলে ওরা দুজনেও যে মারায় পড়বে। তাহলে কি এখানে বসে আমরা নীরব দর্শকের ভূমিকা নেব? তাছাড়া আর উপায় কি? তবে নীরব থাকতে আমি চাই না। আমার যা যা বলার সব এই ফাঁকে বলে ফেলতে চাই। দুবেজি, বলবো কি? নিশ্চয়ই। তোমার সব কথা খুলে না বললে প্যাটারসন সম্বন্ধে কিছুই করতে পারছি না। অথচ তুমি... আমি তো আপনাকে কিছু করতে বলিনি। আগে আমার কথা শুনুন, তারপর যা করার আপনি নিজেই করুন। ইতিমধ্যে ফ্লাস্ক থেকে পলিথিনের কাপে কফি ঢেলে প্রত্যেককে পরিবেশন করে কুন্দনলাল। কফির কাপে চুমুক দিয়ে সুবীর বলতে শুরু করে, প্রথমে আপনাকে একটা কৈফিয়ত দিয়ে দুবেজি। বামদার পথে সেই খাদের নিচেই একটি সুড়ঙ্গ দেখতে পেয়েছিলাম আমি। সুড়ঙ্গটি দেখামাত্র সুড়ঙ্গের মধ্যে অজগর সাপ আছে বলে ভয় দেখিয়েছিলেন বনোয়ারি তেওয়ারিকে। ভয় পেয়ে বনোয়ারি খাদের চড়াই বেয়ে আপনাদের কাছে ফিরে যেতেই আমি ঢুকে পড়েছিলাম সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গটা পাহাড় ভেদ করে বামদার দিকে পাহাড়ি নালায় গিয়ে শেষ হয়েছে। ওই নালার ধার দিয়ে পায়ে চলা পথ আছে বামদা পর্যন্ত। আমি ওই পথ ধরে চলে গিয়েছিলাম বামদা। বলা বাহুল্য, পাদ্রী সাহেব বিক্রমের চোখে ধুলো দিয়ে ওই একই পথে পালিয়ে গিয়েছিলেন বামদায়। ইউরেনিয়াম পাচারের ব্যাপারে ওরও যে সক্রিয় ভূমিকা আছে তা আশা করি বুঝতে পারছেন। ইউরেনিয়াম পাচারের ব্যাপারে বিক্রমকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। বিক্রমের সঙ্গে অবশ্য আমিও জড়িয়ে পড়েছিলাম। আপনি তখন ওই কুন্দলাল ভাটনগর ও বিলাস কোনারের সাহায্যে ডুমরি থেকে ইউরেনিয়াম পাচারের জন্য ভেদ করার চেষ্টা করছেন। বামদায় গিয়ে আমার সঙ্গে দেখা হলো রামুর সঙ্গে। তার সঙ্গে ডুমরির বাসস্ট্যান্ডে আগে আলাপ হয়েছিল আমার। একটা মিঠাইয়ের দোকান থেকে নিয়ে ভালো করে খাওয়ালাম এবং রীতিমতো ভাব জমিয়ে ফেললাম তার সঙ্গে। ভাব জমিয়ে জানতে পারলাম যে সে একটি দুরারোগ্য রোগে ভুগছে। গত 5 বছর যাবৎ অনেক চিকিৎসা করেও কোনো ফল পাইনি। রোগটা কি প্রথমে সে বলতে চায়নি। তারপরে আমি যখন বললাম যে কলকাতায় নিয়ে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারি, তখন সে আমাকে খুলে বলল সব কথা। সে বললে যে জড়িবুটি আর ওষুধ বিশুধ নাড়াচাড়া করতে করতে সে তার পুরুষের ক্ষমতা হারিয়েছে। তার স্ত্রী সীতা উগ্র যৌবনবতী, কাজেই এতে তার অশান্তির শেষ নেই। তখন আমার মনে হলো ওষুধ বিশুধ আসলে ইউরেনিয়াম, এটা ছাড়া আর কিচ্ছু নয়। ইউরেনিয়াম তেজস্ক্রিয়তায় রামুর পুরুষত্বের হানি ঘটিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঠিক করলাম যে রামুকে হাসপাতালে ভর্তি করে দিয়ে তার ছদ্মবেশ নেব। তার ছদ্মবেশ নিয়ে ইউরেনিয়াম নিষ্কাশনের গুপ্ত তৎপরতার নাগাল পেতে অসুবিধা হবে না আমার। সেদিন রাত্রেই আমি আমার জিপে করে রামুকে নিয়ে চলে গেলাম কলকাতায় এবং রামুর চিকিৎসার ব্যবস্থা করে একজন ভালো মেকআপ ম্যানের সাহায্যে রামুর ছদ্মবেশ নিলাম। তারপরে ফিরে এলাম ডুমরিতে। তোমার ছদ্মবেশ সীতা বা তোমার মালিককে ধরতে পারেনি? দীপনারায়ণ প্রশ্ন করলেন। সুবীর জবাব দিল, না, তার প্রথম কারণ আমার ছদ্মবেশ নিখুঁত হয়েছিল। দ্বিতীয় কারণ, মিলনে অপারক স্বামীকে স্ত্রী মাত্রই ঘৃণা করে থাকে। সীতাও রামুকে ঘৃণা করত এবং ভালো করে তার মুখের দিকে তাকাতো না কখনো। তাছাড়া এক বিছানাতেও শুতো না তার সঙ্গে। অতএব আমার ছদ্মবেশ সীতার কাছে ধরা পড়েনি। সীতার মনে কোনো সন্দেহ হয়নি আমার সম্বন্ধে। বলে প্যাটারসনের মুখের দিকে তাকিয়ে হাসল সুবীর। সুবীরের হাসি প্যাটারসনের মনে জ্বালা ধরিয়ে দিলেও তিনি আত্মসংবরণ করে দীপনারায়ণকে বললেন, ডক্টর সিনার
এইসব আজে বাজে কথা শোনার জন্য আমাকে কেন আটকে রেখেছেন মিস্টার দুবে? ছেড়ে দিন আমাকে। না, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত দুবেজি আপনাকে ছাড়তে পারবেন না। ফ্লাস্ক থেকে আরও এক পেয়ালা কফি ঢেলে সুবীর আবার বলতে শুরু করলো তার কথা। বিক্রমের বাবার ডায়েরি আমাকে এই ঘুরেনিয়ামের রহস্য ভেদে সাহায্য করেছে। ওই ডায়েরিতে বিক্রমের বাবা ললিত সিং ফরাসি ভাষায় ওই পানোয়ার খনি ও ঘুরেনিয়াম পাথর থেকে ঘুরেনিয়াম নিষ্কাশনের গুপ্ত ক্রিয়াকলাপ সম্পর্কে অনেক কথা লিখেছিলেন। ব্যাপারটা পুরোপুরি গোপন রাখার জন্যই বোধহয় তিনি ফরাসি ভাষায় লিখেছিলেন। তাঁর মৃত্যুর পরে ওটা বিক্রমের হাতে আসে। বিক্রম ওটার পাঠোদ্ধার করতে পারেনি, কারণ সে ফরাসি ভাষা জানত না। সে ভেবেছিল যে আমার সাহায্যে ওটা পাঠোদ্ধার করবে। রামুদ ছদ্মবেশ নিয়ে ডুমরিতে এসেই আমি ত্রাণ সংস্থা ভবনে যাই। ওখানে তখন বিক্রম ছিল। তার ঘরে ঢুকে আমি ললিত সিংয়ের ডায়েরি ছাড়া বিক্রমের ডায়েরিটাও হস্তগত করি। নিজের ডায়েরিতে সে নিজের কথা লিখেছিল। ললিত সিং ও বিক্রমের ডায়েরি নিয়ে আমি চলে গেলাম পানোয়ার বনে রূপমহলে। রূপমহলে আমি পৌঁছতেই শুরু হলো আমার কাজ। আমার কাজ ছিল বনের মধ্যে সংগ্রহ করা জড়িবুটি ডুমরিতে ত্রাণ সংস্থা ভবনের কারখানায় পৌঁছে দেওয়া। জড়িবুটির একটা বান্ডিল আমার কাছে আছে, এই দেখুন। বলে পকেট থেকে একটি লতা পাতার মোড়া বস্তু বের করলো সুবীর। ওটা টেবিলে রেখে বলল, আসলে এটা খোলস, এর আড়ালে আছে আসল জিনিস। বলে লতা পাতার খোলস খুঁড়ে জড়িবুটিগুলোকে তুলে ফেলতে থাকে, যেমন নারকেলের ওপর থেকে ছোবড়া বের করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে জড়িবুটির আড়াল থেকে বেরিয়ে আসে কয়েক খণ্ড কালো ও লালচে হলুদ রঙের পাথর। সকলে নির্বাক বিস্ময়ে তাকিয়ে থাকে তাদের দিকে। কুন্দলালের দিকে তাকিয়ে সুবীর বলল, এগুলোই তো ঘুরেনিয়ামযুক্ত খনিজ, কি বলেন আপনি? হ্যাঁ, কালো পাথরগুলো বেশিরভাগই সামার্কস্কাইট। এদের মধ্যে যেগুলো পিচের মতো দেখতে সেগুলো হচ্ছে পিচ ব্লেন্ড, আর ওই যে লালচে হলুদ রঙের পাথরগুলো হচ্ছে ইউরেনিয়ামের ওকার। এখন বুঝতে পারছেন তো যে জড়িবুটি বা জুড়িবুটি থেকে ঔষধ তৈরির ব্যাপারটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। জড়িবুটির নাম করে আসলে যা তুলে নেওয়া হয় তা হলো ঘুরেনিয়ামযুক্ত খনিজ। ত্রাণ সংস্থার ভবনে জড়িবুটি থেকে ওষুধ তৈরির নাম করে যেগুলো তোলা হচ্ছিল সেগুলো হচ্ছে ঘুরেনিয়াম খনিজ থেকে ঘুরেনিয়াম নিষ্কাশন। 25 বছর আগে বিস্ফোরণের ফলে খানিকটা তো পুরোপুরি বন্ধই হয়ে গিয়েছিল। তার মধ্যে ঢোকার সুড়ঙ্গর পথটির কোনো চিহ্নই নেই। যে খনির মধ্যে ঢোকা যায় না তার মধ্যে থেকে ইউরেনিয়ামযুক্ত খনিজ বের করে আনা কি করে সম্ভব? না, কিন্তু অসম্ভব ব্যাপারও সম্ভব হয়েছিল একজন প্রতিভাবান ব্যক্তির বুদ্ধি বলে। তার অবিস্মরণীয় কীর্তিকলাপের কথাই এখন বলছি আপনাদের। একেবারে গোড়া থেকে বলছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আজ থেকে 30 বছর আগে ঠাকুর সাহেব অর্জুন সিংয়ের শ্বশুর মাধব সিং তার একমাত্র মেয়ে স্বরূপ কুমারী ও বিক্রমের বাবা ললিত সিংকে নিয়ে আসেন ডুমরিতে। প্রায় 100 বছর আগেকার একজন ইংরেজ জিওলজিস্টের রিপোর্ট পড়ে পানোয়ার বনে ঘুরেনিয়াম খুঁজতেই এসেছিলেন তারা। বনের মধ্যে সমীক্ষা করে পানোয়া পাহাড়ের ঘুরেনিয়াম পাথরের ভাণ্ডার খুঁজে পান এবং সেখানে খনি গড়ে তুলতে চান তারা। জমিদার অর্জুন সিং, যাকে সকলে ঠাকুর সাহেব বলতো, তাতে বাধা দিয়েছিলেন, কারণ মাটির তলার সম্পদ আহরণকে তিনি পাপ কাজ বলে মনে করতেন। মাধব সিংয়ের মেয়ে স্বরূপ কুমারীর রূপ যৌবন তাকে আকৃষ্ট না করলে হয়তো তিনি মাধব সিং ও ললিত সিংকে পত্তন করার অনুমতি দিতেন না। স্বরূপ কুমারীর সঙ্গে অর্জুন সিংয়ের বিয়ে এবং পানানোয়ার খনির উদ্বোধন একই দিনে ঘটল। তারপর অর্জুন সিং খনির কাছে বনের মধ্যে বানালেন ওই রূপমহল, রানী সাহেবা স্বরূপ কুমারীর নামে। রানী সাহেবার আগ্রহে প্রায় তিনি তাকে নিয়ে থাকতেন ওখানে। পরে রানী সাহেবার ইচ্ছায় তিনি মাধব সিং, ললিত সিং ও ম্যানেজার ইন্দ্রজিৎ সিংকে রূপমহলে থাকার অনুমতি দেন। খনি থেকে নিয়মিত প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাথর বেরোচ্ছে এবং খবর প্রচারিত হওয়ার পর ডুমরিতে এলেন বিল প্যাটারসন। আন্তর্জাতিক সংস্থার নাম করে এখানে গড়ে তুললেন তিনি প্রাসাদোপম বাড়ি। সবাই জানল যে বনের ঔষধি অর্থাৎ জড়িবুটি ইত্যাদি থেকে ওষুধ তৈরির কারখানা তিনি করেছেন, কিন্তু তার আসল ঝোঁক ঘুরেনিয়ামের দিকে। বিল প্যাটারসনকে নিয়মিত ঘুরেনিয়াম পাথর বেচবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ললিত সিং, কিন্তু সরকারি আইন অনুযায়ী পারমাণবিক শক্তি সংস্থা ছাড়া আর কাউকে ইউরেনিয়াম পাথর বেচার উপায় ছিল না।
পারমাণবিক শক্তি সংস্থার একজন প্রতিনিধি ডুমরিতে সর্বদা ক্যাম্প করে থাকায় লুকিয়ে খনি থেকে প্যাটারসনের কারখানায় এক টুকরো পাথরও পৌঁছে দেওয়ার সাধ্য কারোর ছিল না। এদিকে ত্রাণ সংস্থার বাড়ির মধ্যে একটি গুপ্ত ঘরে ঘুরেনিয়াম পাথর থেকে ঘুরেনিয়াম নিষ্কাশনের জন্য যন্ত্রপাতি লাগানো হয়েছে। খুব শক্তিশালী একটি জেনারেটর ও মাটির নিচে বসানো হয়েছে। ঘুরেনিয়াম পাথর না পেলে এত সব বহুমূল্য আয়োজন যে ব্যর্থ হতে বাধ্য। কাজেই প্যাটারসন ও ললিত সিংয়ের মধ্যে গোপন পরামর্শ হয় এবং দুজনে মিলে এক মারাত্মক ষড়যন্ত্র করেন। ললিত সিংয়ের পরামর্শে মাধব সিং পানানোয়ার খনির কার্যকলাপকে পুরোপুরি যান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে আনার দায়িত্ব দেন প্যাটারসনকে। প্যাটারসন আমেরিকা থেকে নানা রকম ইলেকট্রনিক্স চালিত যন্ত্রপাতি এনে পানানোয়ার খনি, রূপমহল ও ত্রাণ সংস্থার বাড়ির একটি গুপ্ত ঘরে বসালেন। এইসব যন্ত্রপাতি খনির যাবতীয় কাজকর্মে পুরোপুরি প্যাটারসনের নিয়ন্ত্রণে এনে ফেলে। ত্রাণ সংস্থা ভবনের ওই গুপ্ত কুঠুরির মধ্যে বসেই প্যাটারসন খনির ভেতরকার তেজস্ক্রিয় অঞ্চলগুলোকে চিহ্নিত করে ফেলেন। প্যাটারসনের নিয়ন্ত্রণে খনি থেকে ঘুরেনিয়াম পাথরের উৎপাদন বাড়ে। ইতিমধ্যে জমিদারি লোপ পায় এবং পানানোয়ার খনির মুনাফা থেকে স্বরূপকুমারী যে অংশ পান তার ওপরে অনেকখানি নির্ভর করতে হয় অর্জুন সিংকে। স্বরূপকুমারী খনির বহু ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়েন এবং খনির কাজের সূত্রে প্রায়ই তার যোগাযোগ ঘটে খনির ম্যানেজার ইন্দ্রজিৎ সিংয়ের সঙ্গে। মাঝে মাঝে ইন্দ্রজিৎ সিংয়ের সঙ্গে খনির মধ্যেও ঢোকেন তিনি। কাজকর্মের সূত্রে হলেও ইন্দ্রজিৎ সিংয়ের সঙ্গে রানী সাহেবের মেলামেশা সুনজরে দেখেন না অর্জুন সিং। ইন্দ্রজিৎ সিং সম্পর্কে অর্জুন সিংয়ের গোপন ঈর্ষার আঁচ স্বরূপকুমারীর গায়ে এসে লাগলেও তিনি তা গায়ে মাখেন না। তার এই উপেক্ষায় মনে মনে হিংস্র হয়ে ওঠেন অর্জুন সিং। তার সন্দেহ হয় ইন্দ্রজিৎ সিংয়ের সঙ্গে বুঝি অবৈধ সম্পর্ক ঘটেছে স্বরূপকুমারীর এবং তার গর্ভে যে সন্তান এসেছে সে ইন্দ্রজিৎ সিংয়েরই সন্তান। অর্জুন সিংয়ের মনের এই গোপন সন্দেহ ও হিংস্রতার ভয়ে পেয়ে স্বরূপকুমারী ডুমরির হাভেলি ছেড়ে চলে আসেন রূপমহলে। ঠিক এই সময় প্যাটারসন তার পোষা বুনো কুকুরের পালকে রূপমহলে নিয়ে এলেন এবং স্বরূপকুমারীর ঘরের ঠিক নিচে সুড়ঙ্গ খুঁড়ে তাদের জন্য আস্তানা তৈরি করে দিলেন। আপনারা সকলেই জানেন যে বিল প্যাটারসন একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ছিলেন। ডুমরি ত্রাণ সংস্থা ভবনের কম্পাউন্ডের মধ্যে রীতিমতো একটা চিড়িয়াখানা গড়ে তোলেন তিনি। সেখানে বাঘ, চিতাবাঘ, ভাল্লুক, একপাল বুনো কুকুরও পুষেছিলেন। বুনো কুকুরগুলো পোষ মানানো শুধু নয়, নানা ব্যাপারে ট্রেনিংও দিয়েছিলেন। রূপমহলে নিয়ে আসার পর তাদের তিনি স্বরূপকুমারীর অনুগত করে তোলেন। তারা সর্বদাই তাকে এমনি ঘিরে থাকে যে তার কাছে ঘেঁষতে পারে না কেউই। এতে স্বরূপকুমারী খুশি হয়েছিলেন, কারণ অর্জুন সিং তাকে ইন্দ্রজিৎ সিংকে খুন করার চেষ্টা করবেন বলে। এছাড়া ভয়ও তিনি পেয়েছিলেন। রূপমহলে নিয়ে আসার পর বুনো কুকুরগুলোকে আর একটু ট্রেনিং দিয়েছিলেন প্যাটারসন। খনি সম্পর্কিত তার গোপন ক্রিয়াকলাপের দিক থেকে সেইটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কুকুরগুলোকে ঘুরেনিয়ামযুক্ত খনিজগুলোকে চিনিয়ে দেওয়া। নীল আলোর সংকেত মাত্র সেই সব খনিজ মুখে তুলে নিয়ে আসে সেই শিক্ষা দেওয়া কুকুরগুলো। বলাই বাহুল্য যে এই সব ট্রেনিংয়ে তিনি গভীর রাত্রে যখন খনির কাজবাজ বন্ধ করত তখনই দিতেন। প্রথমে 5-6টি কুকুরকে নিজের কাজ শুরু করার চেষ্টা করেছিলেন প্যাটারসন, তারপর ক্রমশ বেড়ে চলে তাদের সংখ্যা। আবার কিছু কিছু মারাও পড়তে থাকে। সে যাই হোক, কুকুরগুলো ট্রেনিং চলতেই থাকে। তারপর 25 বছর আগেকার সেই বিস্ফোরণ। খনির মধ্যে যতগুলো ঘুরেনিয়াম পাথরের শিরা ছিল তাদের সবকটি ভেঙে পড়লেও এই বিস্ফোরণের ফলে এবং বন্ধ করে দিল খনির সবকটি সুড়ঙ্গ পথ। খনির মধ্যে ঢোকার পথও থেমে গেল একেবারে। এই বিস্ফোরণের ফলে ইন্দ্রজিৎ সিং শুদ্ধ খনির মধ্যে যারা যারা কাজ করছিল সকলেই মারা পড়ল। স্বরূপকুমারী দুর্ঘটনার বলি না হলেও তার পরামর্শত বিল প্যাটারসন রটেই দিলেন যে বিস্ফোরণের সময় তিনি খনির মধ্যে ছিলেন এবং আর সকলের সঙ্গে তিনিও মারা পড়েছেন। স্বরূপকুমারীর মৃত্যু সংবাদ শুনেই হার্ট ফেল করে মারা যান মাধব সিং। রানী সাহেবা নিজেই নিজের মৃত্যু সংবাদ প্রচার করেছিলেন। অর্জুন সিংয়ের হাত থেকে নিজেকে ও নিজের সন্তানকে বাঁচাবার জন্য এটাই তিনি করেছিলেন। এইভাবে নিজেকে ও নিজের সন্তানকে তিনি বাঁচালেন ঠিকই, কিন্তু চলে এলেন পুরোপুরি বিল প্যাটারসনের নিয়ন্ত্রণের মধ্যে। প্যাটারসন তার বুনো কুকুরগুলোর সঙ্গে তাকেও কাজে লাগান। দুর্ঘটনার পর খনির মধ্যে কেউই ঢুকতে পারেনি। খনি নিরাপত্তা বিভাগের লোকেরাও খনির মধ্যে ঢোকার কোনো পথ খুঁজে পায়নি। বিল এই সুযোগে তার বুনো কুকুরগুলোকে ঢুকিয়ে দিলেন খনির ভেতরে।
এরপর ওই কুকুরগুলোর ভয়ে খনির ধারের কাছে আসতে সাহস পায়নি কেউ, খনি নিরাপত্তা বিভাগের কর্মীরাও না। খনিটা পুরোপুরি প্যাটারসনের নিয়ন্ত্রণে আসে। রোজ গভীর রাতে রূপমহলের একটি গোপন কুঠুরি থেকে জ্বলে ওঠে নীল আলো এবং প্যাটারসনের নির্দেশে স্বরূপকুমারীর ঘরের দেওয়ালে সঙ্গে মিশে থাকা অ্যাম্প্লিফায়ার যন্ত্রের ফুটে ওঠে তার গলার স্বর। সঙ্গে সঙ্গে খুলে যায় তার ঘরের দরজা। তিনি বেরিয়ে আসেন আলোর মাঝখানে এবং আলোর সঙ্গে সঙ্গে এগিয়ে যান ঢিবির দিকে। ঢিবির ওপরে আলো পড়তে খানিক ভিতরে খনির ভেতর থেকে বেরিয়ে আসে কুকুরের পাল, মুখে ইউরেনিয়াম পাথরের খণ্ড নিয়ে। তার আগে ওখানে হরিণ বা বুনো শুয়োরের মাংস রেখে যায় প্যাটারসনের লোকেরা। সে মাংস নিজের হাতে খাওয়ান তাদের স্বরূপকুমারী। মাংস দেখলেই কুকুরগুলো পাথর ফেলে দেয় ও মাংস খেতে শুরু করে। তারপর কুকুরগুলো ফিরে যায় খনির মধ্যে এবং স্বরূপকুমারী ফিরে আসেন রূপমহলে। তারপর নিভে যায় আলো। এই সময়ে যারাই বনের মধ্যে হাজির থেকেছে তাদের মনে হয়েছে যেন রানী সাহেবা মানে স্বরূপকুমারীর প্রেতাত্মা নীল আলো বিকিরণ করতে করতে আবির্ভূতা হয়েছেন, তার সঙ্গে মাটি ফুটে বেরিয়ে এসেছে বুনো কুকুরের পাল। ব্যাপারটা অপার্থিব মনে হয়েছে তাদের কাছে এবং তার ভয় পেয়েছেন। তাদের এই আতঙ্ক ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র। কুকুরগুলো খনির গুপ্ত গহ্বরের মধ্যে ফিরে যেতেই প্যাটারসনের একান্ত বিশ্বস্ত লোকেরা আসে ওই টিলার নিচে। সেখানে একটা খুপড়ির মধ্যে জমানো থাকে জড়িবুটি। সেই জড়িবুটি দিয়ে পাথরগুলো জড়িয়ে ফেলে তারা, তারপর নিয়ে আসে ডুমরির ত্রাণ সংস্থা ভবনে ঘুরেনিয়াম পাথর থেকে ঘুরেনিয়াম নিষ্কাশনের জন্য। হালে জড়িবুটি দিয়ে ঘুরেনিয়াম পাথর জড়ানোর কাজ করলো সীতা ও রামু। আগে তারা কাজ করত ত্রাণ সংস্থা ভবনের কারখানায়। ওখানে কাজ করতে করতে রামু অসুস্থ হয়ে পড়ে, রামুর সঙ্গে আরও অনেকে। আর সকলকে নিয়ে মাথা না ঘামালেও রামুর অসুস্থতা প্যাটারসনকে বিচলিত করে, কারণ সীতার দেহের যৌবন তাকে আকৃষ্ট করেছিল। তিনি সীতা ও রামুকে রূপমহলে নিয়ে গিয়ে বামদার হাসপাতালে ডাক্তারকে দিয়ে রামুর চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু কোনো ফল হয় না। কি অসুখ করেছিল সে তা আগেই বলেছিল আপনাকে। ঘুরেনিয়াম ক্রিয়ায় পুরুষের ক্ষমতা লোপ। ঘুরেনিয়ামযুক্ত পাথর বা ঘুরেনিয়াম অক্সাইড যারা ঘাঁটত তাদের অধিকাংশেরই এই রোগ হয়েছিল। যদিও চিকিৎসার ব্যবস্থায় রামু ছাড়া কারোরই হয়নি। সীতা যখন জানল যে রামুর রোগ দুরারোগ্য, তখন সে দ্বিধা করল না প্যাটারসনকে দেহ দিতে। সীতার দেহের দাবি মিটিয়ে সীতাকে পুরোপুরি নিজের বশ করে ফেলেন প্যাটারসন এবং প্রায় কৃতদাসীর মতো তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে থাকেন। সীতাকে বশীভূত করে রামুকে নিজের কবজায় করতে রাখতে কোনো তার অসুবিধা হয়নি। খনিতে বিস্ফোরণের পর কিছুদিন প্যাটারসনের সঙ্গে কাজকর্ম করার পর ললিত সিং তার স্ত্রী ও ছেলেকে বিক্রমকে নিয়ে আমেরিকায় চলে যান। প্যাটারসনের পাচার করা ইউরেনিয়াম অক্সাইড সম্ভবত তিনি ও দেশে এবং অন্যান্য দেশে বিক্রি করার ব্যবস্থা করেন। বিক্রম আমেরিকায় প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সেখানে আমার সঙ্গে তার আলাপ যতই হোক, সত্যিকারের ঘনিষ্ঠতা ঘটেছিল আর একজনের সঙ্গে। সে হচ্ছে স্বরূপকুমারীর মেয়ে। রানী সাহেবের ইচ্ছে মতো পাটনা থেকে হায়ার সেকেন্ডারি পাশ করার পর তাকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছিল। বছরখানেক আগে রানী সাহেবা মারা যান। তারপর হঠাৎ একদিন প্রিন্সটন থেকে নিরুদ্দেশ হল রূপকুমারী। বিস্তর সন্ধান করেও তার কোনো হদিশ মেলেনি। তারপর 10 মাস বাদে তার কাছে থেকে চিঠি পেল বিক্রম। সেই চিঠিতে সে জানালো যে রূপকুমারীকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে ডুমরিতে এবং ঢুকিয়ে দেওয়া হয়েছে রূপমহলে তার সাবেক জায়গা নেবার জন্য। স্বরূপকুমারীর সঙ্গে বিস্ময়ক সাদৃশ্য রূপকুমারীর, কাজেই পাননোয়ার বনের মধ্যে তাকে দেখেও সকলে মনে করত বুঝি রানী সাহেবাকেই দেখা গেছে। আপনার অসাধারণ প্রতিভা ও সংগঠন শক্তি দিয়ে যা গড়ে তুললেন তাকে এমনিই ধ্বংস করে ফেললেন কেন? ধরা পড়ার ভয় বুঝি? সুবীরের ওই আজগুবি গল্প কি আপনি বিশ্বাস করেন মিস্টার দুবে? আমার কথায় যদি বিশ্বাস না হয় এই ছবিগুলো দেখুন, আমি নিজে তুলে আপনার ডার্ক রুমে ডেভেলপ করেছি বলে পকেট থেকে একটি প্যাকেট বের করে দীপনারায়ণ দিকে এগিয়ে দেয় সুবীর। প্যাকেট থেকে ছবিগুলো বের করে নিয়ে একে একে মন দিয়ে পরীক্ষা করেন দীপনারায়ণ। তারপর প্যাটারসনের মুখের ওপর তির্যক দৃষ্টি হেনে বললেন, ছবিগুলো দেখবেন নাকি? সব আজে বাজে ছবি দেখার মতো সময় বা মন মেজাজ আমার কোনোটাই নেই। প্যাটারসন, আমি শুধু একটা কথা বলতে চাই আপনাকে। রূপমহলে আজকে বিস্ফোরণের আগে থেকেই আমি আপনাদের সঙ্গেই আছি। কাজেই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের জন্য ডক্টর সিনহা আমাকে দায়ী করতে পারেন না। একটা নিঃশব্দ হাসি উপচে পড়ে সুবীরের চোখে মুখে। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি প্যাটারসনের মুখের ওপর তাকিয়ে ফেলেছে বলল, নিজের হাতে কিছু না করলেও সীতাকে দিয়ে করিয়েছেন। সীতা বোধহয় রূপমহলের আগুনে পুড়ে মারা পড়েছে। দীপনারায়ণ বললেন,
আমার জানার কেন দরকার যে রূপমোহন ও ত্রাণ সংস্থার ভবনকে ধ্বংস করে ফেলা হলো? প্যাটারসন তো এর কোনো জবাব দেবেন না। কাজেই এই উত্তর আমি তোমার কাছ থেকেই চাই সুবীর। সুবীর বলল, খুবই সহজ আপনার এই প্রশ্নের উত্তর দুবেজি। একটু চিন্তা করলে আপনি নিজেই পেয়ে যেতে পারেন। রূপমহলে বিক্রমকে ঢুকিয়েছে রূপকুমারী। বিক্রমের বাবা ললিত সিং প্যাটারসনের কারবারে সাকরেদ হলেও বিক্রম তার কাছে অবাঞ্ছিত। তাছাড়া ত্রাণ সংস্থা ভবনের প্রয়োজন ফুরিয়েছিল প্যাটারসনের কাছে। পানোনায়ের খনি থেকে আর ঘুরেনিয়াম পাথর বেরোচ্ছিল না। নীল আলোতে সংকেত পেয়ে ইদানিং বুনো কুকুরগুলো যেসব পাথর মুখে করে বেরিয়ে আসছিল তাদের মধ্যে ছিটে ফোটা ঘুরেনিয়াম আরও ছিল না। খনি থেকে ঘুরেনিয়ামযুক্ত পাথর বেরোয় না বলে ত্রাণ সংস্থা ভবনে ঘুরেনিয়াম নিষ্কাশনের যন্ত্রপাতি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। কাজে রূপমহল ত্রাণ সংস্থা ভবন দুইয়েই প্রয়োজন ফুরোয় প্যাটারসনের শুদ্ধ দুটি বাড়ি নিশ্চিহ্ন করে ফেলার মতো আর্টেন প্যাটারসন। তিনি ভেবেছিলেন বুঝি সব কিছুকে নিশ্চিহ্ন করে নিজে পুরোপুরি নিষ্কটন হবেন। হতেনও হয়তো যদি রামুর ছদ্মবেশে সীতাকে দেওয়া তার নির্দেশ আমি শুনে না ফেলতাম। তার নির্দেশ মতো সীতাকে আমি ঢুকতে দেখেছি রূপমহলের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে ঢুকে ঘটালো সে প্রথম বিস্ফোরক। এই বিস্ফোরণের কারণে রানী সাহেবার ঘরের ছাদ থেকে ইট সুরকি পাথর ধসিয়ে ঘরটিকে অন্ধকূপ করে তোলে। তার মধ্যে বন্দী হন বিক্রম ও রূপকুমারী। উদ্ধারে কোনো আশা ছিল না। দ্বিতীয়বার বিস্ফোরণের পর তারা ওই অন্ধকূপের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় এবং যেতে যেতে ঘরের তালার সুড়ঙ্গ পথ দিয়ে বুনো কুকুরগুলো ঘরে ঢুকত। ওই সুড়ঙ্গদের মধ্যেই আগে থাকতো কুকুরগুলো। প্রথম বিস্ফোরণে রূপকুমারীকে বিপন্ন আশঙ্কা করে ওর মধ্যে দিয়ে ঢুকেছিল ওরা রূপকুমারীর ঘরে। প্রথম বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ ছিলাম আমি কন্ট্রোল রুমের পাশের ঘরে। রানী সাহেবের ঘরে লাগানো মাইক্রোফোন দিয়ে বিক্রম ও রূপকুমারীর কথাবার্তা কন্ট্রোল রুমের অ্যাম্প্লিফায়ারে বেজে উঠেছিল। প্রথম বিস্ফোরণে মাইক্রোফোন অ্যাম্প্লিফায়ারে কোনো ক্ষতি করেনি। কুকুরগুলো সে ঘরে ঢুকে বিক্রম রূপকুমারীকে ঘিরে ফেলেছে তার শব্দ অ্যাম্প্লিফায়ার দিয়ে শুনতে পাচ্ছিলাম। তারপর ওই সুড়ঙ্গ পথ দিয়ে বিক্রম রূপকুমারীকে তাদের টেনে বের করে নিয়ে আসা তো স্বচক্ষে দেখলেন সকলে। কুকুরদের যাতায়াত সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে দুজনকে টেনে হিঁচড়ে বের করতে পেরেছে। তার ফলেই দুজনে আহত হয়েছে। আহত নয়, নিহত হয়েছে হয়তো। দেখুন দুবেজি, আগুন এগিয়ে আসছে তবুও সরে যাচ্ছে না কুকুরগুলো। কয়েকটির গায়ে আগুন লেগেছে তবুও গর্তটিকে ঘিরে রেখেছে ওরা। সুবীরের দৃষ্টি অনুসরণ করে যে বিস্ময়কর দৃশ্য কুন্দনলাল ও দীপনারায়ণের চোখে পড়ল, বুদ্ধিতে তার ব্যাখ্যা চলে না। যে গর্তের মধ্যে বিক্রম ও রূপকুমারীর দেহ দুটোকে ঠেলে ফেলে দিয়েছে কুকুরগুলো, তার কাছাকাছি আগুন ছড়িয়ে পড়লেও কুকুরগুলো সরে যাচ্ছে না। কয়েকটি কুকুরের গায়ে আগুন লাগলেও তারা যন্ত্রণায় বিকট চিৎকার করে, কিন্তু তথাপি তারা এক চুলও নড়ে না কেউ। আগুন নিভল প্রায় 2 ঘন্টা বাদে। আগুনে পুড়ে ছাই হয়েছে রূপমহল ও রূপমহলের চারপাশের বন। এখান থেকে স্পষ্ট দেখা না গেলেও সকলেই বুঝতে পারেন যে ত্রাণ সংস্থার ভবনটিও পুড়ে প্রায় নিঃশেষ হয়েছে। আগুন নিভতেই ডুমরির থানা থেকে ইন্সপেক্টর আসেন তার গাড়ি নিয়ে। দীপনারায়ণের গাড়িতে লাগানো বেতার যন্ত্রের মারফত বার্তা পেয়ে বিল প্যাটারসনকে পুলিশ ইন্সপেক্টর হাতে সমর্পণ করে দীপনারায়ণ, কুন্দনলাল ও সুবীরকে নিয়ে ছুটে যান গর্তের দিকে। গর্তের উপরে স্তূপীকৃত হয়ে রয়েছে পুরো অঙ্গার হয়ে যাওয়া বুনো 10টি কুকুরের মৃতদেহ। গর্তটিকে চাপা দিয়ে রেখেছেন তারা। কুকুরগুলোর মৃতদেহ সরিয়ে গর্তের তলায় শুয়ে থাকা বিক্রম ও রূপকুমারীকে দেখা গেল। মৃত নয়, তারা অচেতন। কুকুরগুলো ওদের মাটি ও পাথরের ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে বলে অল্প বিস্তর আহত হয়েছে তারা। দেহের নানা জায়গা কেটে ছিঁড়ে গিয়েছে, কিন্তু গুরুতর কোনো আঘাত বা আগুন দাহের কোনো চিহ্ন তাদের গায়ে নেই। আগুনের তাপ বা বনু কুকুরের দাঁত দিয়ে কামড়ে ধরে টানাটানি সইতে পারেনি বলেই ওরা হয়তো অচেতন হয়ে গিয়েছে সাময়িকভাবে। তাদের দিকে একদৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর দীপনারায়ণ বললেন, যে আগুন বুনো কুকুরগুলোকে পুড়িয়ে মারলো সে আগুন এদের দুজনকে স্পর্শও করেনি। এই যে অবিশ্বাস্য ব্যাপার সুবীর। সত্যিই অবিশ্বাস্য। বুনো কুকুরগুলো ওদের চাপা দিয়ে রেখেছিল যাতে আগুন ওদের স্পর্শ না করতে পারে। নিজের জীবন দিয়ে ওদের বাঁচিয়েছে ওরা। রূপকুমারীর মা, স্বরূপকুমারীর পোষা কুকুর ওরা নিজের হাতে খাওয়াতেন ওদের। কাজেই রূপকুমারীকে বাঁচাবার জন্য ওদের জীবন দেওয়া বিস্ময়কর হলেও অবিশ্বাস্য নয়। কিন্তু রূপকুমারীর সঙ্গে বিক্রমকে বাঁচাবার জন্য ওদের আত্মআহুতির বুদ্ধিতে কোনো ব্যাখ্যা নেই। বিক্রমকে না বাঁচিয়ে রূপকুমারীকে যে বাঁচাতে পারতো না ওরা, যে অবস্থায় ছিল ওরা এখনো আছে। থাক থাক, আর বলতে হবে না। গাড়িতে ফিরে এসে পুলিশ কনস্টেবলদের বেষ্টনীর মধ্যে অবস্থিত প্যাটারসনের দিকে তাকিয়ে সুবীর বলল,
বুনো কুকুরগুলো নিজেদের জীবন দিয়ে বিক্রম ও রূপকুমারীর প্রাণ বাঁচিয়েছে। এও কি আপনার ট্রেনিং, মিস্টার প্যাটারসন? চাপাক্রুদ্ধ হাসি ফুটে ওঠে প্যাটারসনের ঠোঁটের কোণে। আস্তে আস্তে তিনি বললেন, না, এ আমার ট্রেনিং নয়। আমার ট্রেনিং পুরোপুরি মেনে চললে ওরা এমনি করে আত্মহত্যা করতো না। বিক্রম ও রূপকুমারীকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে পালিয়ে প্রাণ বাঁচাতো নিজেদের।